সংসার। পিন্দারে পলাশের বোন পালাবো পালাবো মন। আহা নংটা ইঁদুরে ঢোল কাটে ও কাটে হে, নেংটি ইঁদুরে ঢোল কাটে ও কাটে হে, বদরে প্রীতি ফুল ফুটে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা কথা বলার আছে। কামান কামান কারগিল কারগিল খেলা। অঞ্জনা গায়ে চলে আসি। খরাসদা, রুদ্র, কাঞ্চন, মানুষ হিসেবে 10-এ কাকে কত নম্বর দেবে? বড় দাদা গো, বড় দিদি গো, বড় দাদা গো, দিদি গো, দাদা দাদা গো, দিদি গো, দাদা দাদা গো, দিদি গো, দাদা গো, দিদি গো, চামচিকা মাদলি বাজা। ও পুর সংসার, ও পুর সংসার, ও পুর, ও পুর, ও পুর সংসার। খেলবো হোলি, রং দেব না তাই কখনো হয়। এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভয়। এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। तुम सा कोई प्यारा कोई मासूम नहीं है। কাল দোল, আজ এই গান কোন বলতে গাইলো? আমার লগে মস্করা কইরো না। জানো রংবাজ, আমাদের জৈবনকালে না অন্য রকম দিনকাল আসছিল। এখনকার পোলা পানগুলো ভীষণ নির্লজ্জ। ভালো করে সকাল হইতে না হতে টরে টক্কা কইরা সিগন্যাল দিতেছে। দোল খেলনের নাম কইরা সকাল থেকে মাইয়াগুলোর সঙ্গে ফষ্টি নষ্টি। क्या चीज हो तुम खुद तुम्हें मालूम नहीं है। এই কুকম্ম তোমার আমি জানি, ভালো কইরা জানি। আমি কয়া দিতাছি কোনো উল্টা পাল্টা গান নয়, এখন চুপ করে থাকো। ভালো আমি না কয়া দিতাছি। খেলবো হোলি, রং দেব না তাই কখনো হয়। এই হচ্ছে ম্যাজিক পিচকারি, যে গায়ে মাখবে সেই নাচবে। নাচ বসন্তী নাচ। लाखों है मगर तुमसे यहाँ कौन हंसी है। तुम जान हो मेरी तुम्हें मालूम नहीं है। तुम सा कोई प्यारा দেখ কেনে বুড়া ভাম, আমার এই নাচন থামায় দাও। আমি কইতাছি तुम्हें मालूम नहीं। এসব তোমারই খেলা, আমি ভালো করে বুঝছি। থামাও কইতাছি, থামাও। মাসিমা, মাসিমা মালপো খামু। ও মাসিমা, ওমা কি? ও মাসিমা, আপনার কি হলো? ওই দেখো, কেউ আবার সকাল সকাল কিছু খাইয়ে দিল নাকি আপনাকে? ও মাসিমা, ও বাবা, আমি আবার ভাবলাম যে আবির দিয়ে প্রণাম করে একটু মালপো খাবো। মুন্না, আমার ডার্লিং মুন্না, আমার মেজো ছেলেকে নাচানো, তাই না? এবার তুমি একটু নাচো না। বাহ বাহ
বাহ বাহ বাহ বাহ বাহ বাহ বাহ। টপু হ্যাঁ, টপু আমারে সাইপা ধর, আমার নাচন তো থামেই না। না মা, আজকে থামার দিনও নয়, থামার দিনও নয়। সমস্ত দ্বিধা সংকোচের ঊর্ধ্বে উঠে গিয়ে তোমাদের এই প্রাণ ঢালা উচ্ছ্বাস আমাকে বাংলা ভাষার শ্রেষ্ঠ কবিতাটা লিখতে অনুপ্রাণিত করেছে। শোনো মা, শোনো শোনো। ঘুম ভেঙে দেখি ফাগুন এসেছে, কোকিল ডাকছে আদুরি। ঘুম ভেঙে দেখি ফাগুন এসেছে, কোকিল ডাকছে আদুরি। সানি লিওনির সঙ্গে তখন নাচছেন জয়া ভাদুড়ি। এইভাবেই নারী চিরকাল বাংলা কবির মনকে রসদ জুগিয়ে এসেছে। মা, নাচতে থাকো, নাচতে থাকো। উফ বাবা, তপুদা ধরো, আর নাচতে পারছি না। ধরতেই তো চাই। অপু, তোর ভাইকে দেখ, হ্যাঁ, বাপ মায়ের চোখের সামনে লজ্জা নেই তো? এই স্ট্যাচু, এসব চোখে দেখা যায় না কো। সঙ্গে থাকো সঙ্গী আমার, সঙ্গে থাকো সঙ্গী আমার, রঙ্গ বোঝো না। আদারে বাদারে খোঁজো, আমায় খোঁজো না। বসে বসে খুঁজছো কারে, বসে বসে খুঁজছো কারে, কে তোমারে বলতে পারে? কেন ধরবো ধরবো করছো, ধরবো ধরবো করছো, ধরবো ধরবো করছো, কেন ধরবো ধরবো করছো, তবু ধরতে পারছো না, কি জ্বালা। ধরবো ধরবো করছো, তবু ধরতে পারছো না। একদম ঠিক ধরেছেন আপনি, ঠিক ধরেছেন। সবাই ধরতে পারে না ভায়া, সবাই ধরতে পারে না। শিখিয়ে দিন না। ওরে আমি চাইলে ধরে ফেলি। না 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 না, রেগে যেও না। না না, রাখছি না। মাঝে 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 ধরে ফেলি, না চাইলে ধরি না। হ্যাঁ, দরকার নেই চাওয়ার। কিন্তু দেখো, হ্যাঁ কি, তুমি ধরবো ধরবো করছো, তবু ধরতে পারছো না, কি জ্বালা। ধরবো ধরবো করছো, ধরতে পারছো না। একটু শিখিয়ে দিন না। শিখিয়ে দিন। হ্যাঁ, ধরবো বলে জাল ফেলেছো শরীর জেলের সাথে। আচ্ছা, জাল লাগবে তার মানে একটা। শুধু থাকলে হবে না। এই দেখো কি বলে পাঁকাল, ধরবো বলে জাল ফেলেছো শরীর জেলের সাথে। শরীর জেল, জেলের সাথে, জেলের সাথে। সারা রাত হাঁপিয়ে মলো, সুখ হলো না তাতে। না না, আমি ওসব আমি দাদা বললে ভায়া হবে না, হবে না, না না। তোমার বাসনা কি আমার হবে না? বাসনা কামনা বললে ভায়া হবে না, না না না। আমি না, আমি নেই, না 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 না, হবে না। না না, হতেই হবে আমার। কি বলছে? ধরবো বলে জাল ফেলেছো শরীর জেলের সাথে। ফেললাম। সারা রাতে হাঁপিয়ে মূল, সুখ হলো না তাতে। আয় হা 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 হা। ওরে ধরবো বলে জাল ফেলেছো শরীর জেলের সাথে। সারা রাত হাঁপিয়ে মূলে, সুখ হলো না তাতে। এ শরীর মন পেছল এমন, এ শরীর মন পেছল এমন। নাগাল পেয়েও পাচ্ছ না, নাগাল পেয়েও পাচ্ছ না। চমকে যাচ্ছ কেন গুরু তুমি? আমি ধরবো ধরবো করছো, তুমি ধরবো ধরবো করছো। দেখো, ধরবো ধরবো করছো, তবু ধরতে পারছো না, কি জ্বালা। ধরবো ধরবো করছে, ধরতে পারছে না, কি জ্বালা। ধরবো ধরবো করছে, তবু ধরতে পারছে না। পারছি না দাদা, পারছি না, পারছি না, পারছি না। কি গো, লজ্জা পেয়ে পালালে নাকি?
আচ্ছা কিন্তু এই বাড়িতে আরেকজন ভীষণ ইম্পর্টেন্ট সদস্য আছে, আমার তাকে ভারী ভালো লাগে। সে আমার কই? বৌমা, আমার বৌমা। হ্যাঁ আপনার বৌমা, সে কই? ও শহর নাই কেন? ওরে না দেখে না আমারও মনটা কিরম চনমন চনমন করে। হ্যাঁ, আসলে খুব মন খারাপ। শাশুড়ি বউয়ে এত মিল, মানে আমাদের বাড়িতে এটাই একটা নিয়ম, মানে আমাদের স্বভাব জানেন, মানে আমরা সবাই মিলে একসঙ্গে জয়েন্ট ফ্যামিলির মতো, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি একদম ঠিক কথা বলেছে। আসলে আমাদের দু ভাইয়েরও এত মিল না। দাদা কাল তো দোল, তাই দোল পূর্ববর্তী সময়ে একটি অনু উৎসবের জন্য হ্যাঁ হ্যাঁ পাড়া প্রতিবেশী হ্যাঁ সবাইকে একত্রিত করে একটা উৎসব, একটা আনন্দ, একটা মহানন্দ, বুঝতে পেরেছিস তো? আমি কিন্তু একটা অনুষ্ঠানের কথা বলছি। মা একটু রংটা দাও। হ্যাঁ আমি এক্ষুনি আসছি। লাল রং নিয়ে গেল মা, একটা কাণ্ড ঘটিয়ে ছাড়বে। বুঝছি, পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। তোমরা বসো বসো, আমি একটু মিষ্টি মুখের ব্যবস্থা করি। বসো বসো, মিষ্টি মুখের ব্যবস্থা করো। তুমি ভাইবো না, আমি ওদের জন্য। নমস্কার ম্যাডাম, ওয়েলকাম। আপনি আসছেন আমাদের বাড়ি ভাড়া নিতে, মানে আমাদের যে কি সৌভাগ্য। আচ্ছা দুজনে কি একই সঙ্গে থাকবেন? না কথার কথা জিজ্ঞেস করে নিচ্ছি, ক্ষতি নেই। কেন আলাদা আলাদা ঘর নেই বুঝি ওপরে? তা আছে, আমার অসুবিধা নেই। আপনার অসুবিধে নেই, ওনার অসুবিধে নেই, তাহলে ঠিক আছে। না দুটো ঠিক আছে। এদের দুজনেরই খুব রঙিন বসন্ত, বুঝতে পারছেন? আপনার বলছে একটু বসুন, বুঝছেন? আমি আসছি। আপনি কোথায় যাচ্ছেন? সবাই চলে চলে যাচ্ছে কেন? আরে যাচ্ছেন কোথায়? এই হ্যালো ছোট ভাই দীপেন্দ্র সুন্দর। দীপু, পুরো নামটা বলবি না, এসো এসো। ছেড়ে দে। ও ডিপস। Hi man, how are you doing? Oh my God. Yeah, like that. sit down. Okay, the thing is that আবার বাংলায় ফিরে আসি। কালকে দোল তো সেই নিয়ে আমি ভাবছিলাম আর কি, যে কিভাবে খেলবো, কিভাবে রং মাখাবো, কিভাবে মাখবো, মাখো ব্যাপারটা কিভাবে হবে। তো সেই ভাবতে ভাবতে একটা মাথায় অভিনব একটা আইডিয়া এলো। তাই নাকি? ব্যাপারটা হয় মানে হ্যাঁ, মানে আজ পর্যন্ত আমি বারবার না মানে ফসকেছি আর কি। বেলুন ছুঁড়েছি, একটাও লাগেনি, টার্গেট মিস করেছি। তো এই ভাবতে ভাবতে আমি আরেকটা জিনিস ভাবলাম, যে এই যে সেলিব্রিটিরা এসছেন কালকে, তো তারাও বেলুন ছুড়বেন। এবার তারা যদি মিস করেন তো নাক কাটা যাবে। মানে সেলিব্রিটি মানুষ মিস করছে টার্গেট, টাকা যায় না তো। তো সেই জন্য আমি একটা প্র্যাকটিস ম্যাচের আয়োজন করেছি। ও যেটা নিজে পারোনি সেটা এবার আমাদের উপর দিয়ে। ইয়েস। না তো যেটা বলছিলাম, আমরা একটু বেলুন ছোড়াছুড়ি করবো, তো সেই জন্য আমার একজন আর্টিস্ট দরকার। এবার আর্টিস্ট আমাদের বাড়িতেই আছে। আচ্ছা, দ্য ওয়ান এন্ড অনলি ধন্যদা। আরে বাবা, ক্ল্যাপ ক্ল্যাপ। কি এন্ট্রি! ভীষণ ইম্পর্টেন্ট রোল তোর ছবিতে, ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ ধন্যদা, তোকে একটা কাজ করতে হবে, বুঝলি তো? এই সেলিব্রিটি মানুষরা কিন্তু তোকে নিয়ে খেলবে, এত বড় একটা সুযোগ। তুই হিরো, আমি হিরো, মেন প্রোটাগনিস্ট। একদম মানে নায়ক। কি করতে হবে বলতো? কি করতে হবে? দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়িয়ে তো আছে। ওইখানে না, ওইখানে। রেড কার্পেট, রেড কার্পেট। ওকে, আমাদের ধনাদা রেডি। এবার প্লিজ আপনারা এখানে চলে আসুন। এটা হচ্ছে বল। এটা কিন্তু আসলে বল না, এটা ইলিউশন, এটা আসলে বেলুন। এটার ভেতর কিন্তু রং ভর্তি আছে। তো আমরা প্র্যাকটিস করব। আমরা কালকে যে বেলুনটা ছুড়বো সেটা আজকে প্র্যাকটিস করব। এইটা হচ্ছে বেলুন, ঠিক আছে? 5টা করে চান্স, 5টা আপনি মারবেন, 5টা অঞ্জনাদি মারবে, এবং 5টা আমি মারবো। ইয়েস, দাদা ভাইও মারবে। এবার ব্যাপারটা যে মিস হয়ে গেলে কি হবে? যদি মিস হয় তাহলে যার জন্য মিস হয়েছে তার গায়ে গিয়ে লাগাতে হবে, এইটা রুল। আচ্ছা আমি তো হিরো, তাহলে হিরোর মতো কেউ দাঁড়াই। কোন ছবিতে কোন হিরো দাঁড়িয়েছিল রে এরম ভাবে? এইটা ঠিক আছে মনোজ কুমার, অন্যটা এটা গাড কুমার। শিলাদা, ইয়োর ফার্স্ট চান্স। মাথা নেবে, মাথা নামাবে হবে না। আগে গিয়ে একবার দিয়ে আসুন। নড়বে না ধনাদা, আবার মাখাবো।
নম্বর। এটা মিস। এটার জন্য কি হবে? ওকে মাখাতে হবে। এবার শিলাদা তোমায় মাখতে হবে, এটা বাজে মিস, এটা কিন্তু কারোর জন্য মিস হয়নি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি মেখে নিচ্ছি। ঠিক আছে, ভেরি স্পোর্টিং, ভেরি স্পোর্টিং। আর একটা লাস্টটা। এই আরে আমার মিস হাওয়ায়। এই নিজে মাখতে হবে, এটা নিজে মাখতে হবে। এবার নিজে মাখতে হবে। এবার ম্যাডাম। মেরেছেন, টিপ ভালো। দুটো মিস, 4-এ 2 মিস। মিস 5টায় 3টে মিস, 3 বার। পুরো থা শুধু মেখে ফেলুন। আমাকে কেন? নাকের এই জায়গাটা দেখুন। হ্যাঁ, ওখানেই দিচ্ছি। অসাধারণ। ওনার যা মেকআপ হচ্ছে না, হলিউডের ছবিতে এরা মেকআপ হয় না। এ তো পুরো উদর পিন্ডি বুদর ঘাড়ে হয়ে গেল। দাঁড়া, পিন্ডি এখনো বাকি আছে। দাদা, এগুলো বড় হালকা বল। হাঁটু মালাই চাকি। সুইং হয়ে যাচ্ছে। সুইং। 3টেতে 1টা হয়েছে। 1 মিনিট। কিরকম লাগছে আমার দেখতে? দারুন দারুন। দুম করে গিয়ে বাথরুমে আয়নাটায় মুখ দেখিস না, কাঁচটা ভেঙে যেতে পারে। সহ্য করছি। 4-এ 2, মালাই চাকি ঘুরে গেছে। ওখানে দাঁড়া ধনাদা। কি দাদা, তুই ধনাদাকে বিয়ে করলি? আরে এই দামে ধনাদা আমার কি হলো? না, দেওরকে মাখিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে আমাদের ধনা বৌদি। সুইট না? এই মুখ কাকে দেখাবো বলুন তো? আয় নাকি? 1 মিনিট দাদা, খেলা স্লাইড চেঞ্জ হয়েছে। আবার কি? আবার খেলা কিসের? 4 নম্বর পার্টিসিপেন্ট আছে, সরে দাঁড়া। 1 মিনিট। 1 মিনিট। রেড কার্পেট থেকে এটা কি হচ্ছে? কাউন্টার অ্যাটাক। কামান কামান, কারগিল কারগিল খেলা। খেলা জমে গেছে, খেলা জমে গেছে। ফিরে আসছে একটা ব্রেকের পর, দেখতে থাকুন জিরেট প্রেজেন্ট চপুর চুপচান। দুজন এসছেন আমাদের সঙ্গে, মানে আমাদের এই বাড়ি ভাড়া নেবেন বলে, শিলাদা এবং অঞ্জনা ম্যাডাম। কথা হচ্ছে যে এই বাড়ি ভাড়া দেওয়ার আগে আমরা একটা খেলা খেলি। মানে যারা ভাড়া নেবেন তাদের মধ্যে মনের মিল কতটা, মানে না হলে কি হয়, একটা খটামটি ঝগড়া লেগেই থাকে। শিলাদা, আপনি যদি একটু এই চেয়ারটা এসে বসেন। এবার খেলাটা হচ্ছে যে এই যে আপনাদের দুপাশে দুটো বাক্স আছে, তার মধ্যে কিছু চিরকুটে কিছু লেখা আছে। এতে কি লেখা আছে সেটা ম্যাডামকে আপনাকে বোঝাতে হবে, মানে কথা না বলে। লেখাগুলো কি? মানে সিনেমার নাম, গান, এসব কিছু? আমার মনে হচ্ছে আগামীকাল দোল,
দোল সংক্রান্ত কিছু কাগজপত্র এরা হয়তো তৈরি করতে পারে। আমার ওকে সব বাড়িতে সব বড় বড় মাথা তো, ওই ভাই টাইরা না, এই সব ভাই বিচ্ছুরা? তাই। তো খেলাটা শুরু করবেন কে? আপনারাই ঠিক করুন। উনি 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 আচ্ছা বেশ। খেলবো হোলি, রং দেবো না, একটা ওয়ার্ড, দোল, চৌবাচ্চা, অডিয়েন্স, নাটক, থিয়েটার, অভিনয়, মানে শাহরুখ খান। হাত তুললেই শাহরুখ খান হয়ে যাচ্ছে আজকাল। শেষ। কি ওটা? পামর রে 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 রে। যাত্রা? ও দোল যাত্রা। ও মাই গড। দুটো শব্দ, দুটো মিলিয়ে একটা শব্দ। হ্যাঁ, একটা প্রথম শব্দটা পিচকিরি, রং পিচকিরি, দোল দোল। আচ্ছা, পরের শব্দটা মানে দোল শব্দটা আছে তোতে, দোল শব্দটা নেই। হোলি, হোলি, হোলি হ্যাঁ। রবীন্দ্রনাথ, শান্তিনিকেতন, শান্তিনিকেতনে বসন্ত উৎসব। প্রথমটা শান্তিনিকেতন, দ্বিতীয় শব্দটা শান্তিনিকেতন। প্রথমটা কি? ট্রেন, শান্তিনিকেতন স্টেশন, বোলপুর। পুরোটা খেলো, পুরোটা খেলো। বোলপুর শান্তিনিকেতন। উঁচু মন্দিরে কোনো উৎসব হচ্ছে, এটা কি ফেলছিটা কি? দেশলাই, দেশলাই ফেলছি, তুবড়ি, নাড়া পোড়া। দুটো ওয়ার্ড। প্রথমটা শীত, ঠান্ডা, ঠান্ডা ভাঙ, ঠান্ডাই। এ মা, আমি একটু কি করে দেখাবো? একটাই শব্দ, বড়, দোলের সাথে রিলেটেড খাবার, গজা গজা, বরফি, হ্যাঁ, দোলের মিষ্টি, লাড্ডু, গোল, লেডিকেনি, ছোট ছোট নকুলদানা, নকুলদানা মিছরি, নকুলদানা, দানা, মিহিদানা, দানা, দানাদার। তাহলে কি দাঁড়ালো? হয়ে গেছে 60%-এর মতো মিল আছে, 70ও বলা যায়, মানে বেশির দিকে, বেশির দিকে খুব মিল। এবার দেখা যাক আমার ভাইরা কি প্ল্যান করেছে আপনাদের জন্য, বুঝেছেন? Everything is ready. Our bhaiye Rana, only this bhai. I'm very creative. Okay, hello again. Hi from here. Yeah. তো একটু আগে আমরা দেখলাম যে রং বেলুনের একটা মক প্র্যাকটিস হলো না, তারপর একটুখানি দোলযাত্রাও, আমরা দোলযাত্রা তো হাঁটা পাড়ি দিলাম আর কি, শব্দগুলো নিয়ে ছিনিমিনি খেললাম। ছিনিমিনি? এইবার আমার সবাইকে লাগবে, আমরা একটা খেলা ইনভেন্ট করে এনেছি। সবাই এসো।
এসে গেছি এই তো সবাই এসে গেছে। ওকে আচ্ছা, দাদার পাশে বসে খেলা Yes, লীলা না হয়ে যায়। ইয়েস খেলাটা খুবই সহজ, ঠিক আছে। এই আমার হাতে একটা আছে না, পিচকিরি, একটা গান চালিয়ে দেবো টুক করে, পিচকিরিটা পাস করতে হবে। ওই পাশ থেকে আসবে ট্যাক 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 ট্যাক, আবার ট্যাক 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 ট্যাক। গান যেখানে থেমে যাবে সেখানে কি করতে হবে? মানে যার হাতে এটা রয়ে যাবে, যখন মিউজিকটা থামবে তখন তাকে গানটা গাইতে হবে, কিন্তু এমনি মানে যে কোনো গান না, হোলি বা দোল নিয়ে যে গান, সেই গান গাইতে হবে, ঠিক আছে? মিউজিক্যাল পিচকিরি শুরু করা হোক, মিউজিক ফাস্ট ফাস্ট ফাস্ট। হাতে দিতে হবে, হাতে দিতে হবে, হাতে দিতে হবে। रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे होली है बरसे भीगे चुनर वाली रंग बरसे। ओके माँ, वेरी गुड माँ, वेरी गुड। म्यूजिक ওরে খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, তারপরে জালিরি কাছে কোথায় মনে রয়। এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। মিউজিক বিনয়ের সঙ্গে যেভাবে ধরেছি সেটা বিনয়ের সঙ্গে একটা গান গেয়ে দে রে। ফুসফুস ঝড়ে রং, ফুসফুস ঝড়ে রং। সুরকার কে? আগে সুরকার কে? এটা আমারই লেখা, আমারই সুর করা একটা গান। আপাতত আউট, পেছনে চলো। কেন আউট কেন? আমি ইনস্ট্যান্টলি বানিয়ে গান গাইলাম। ভেরি গুড, মিউজিক এইবার তোমার গাইতে হইব। স্টার্ট। मेरा रंग दे बसंती चोला माए रंग दे, मेरा रंग दे बसंती चोला रंग दे, ओ रंग दे बसंती चोला माए रंग दे। প্লিজ স্ট্যান্ডিং ওভেশন। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড। আউট, এইবার আউট। ওখানে কি দাঁড়াও, কেন আউট হয়ে গেল কেন? গানের প্রতি আমরা সমস্ত আমরা সম্মান আমরা জানিয়ে দিয়েছি, কিন্তু এই গানটা তো হোলির না, এদিকে চলে এসে দাঁড়িয়ে পড়ো। মিউজিক আবার কি গান গাও দেখি, গাও গাও। मुझे रंग दे, मुझे रंग दे, मुझे अपनी प्रीत मुझे रंग दे। আপনি বেইত মুঝে রং দে, এ কি কথা এসব? রং না হিন্দি আছে। এক মিনিট বৌদি, তো খুব ভালো গেছে, তোমার সহযোগিতার জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ। ওখানে গিয়ে সাইডে দাঁড়িয়ে পড়ো। কিন্তু টিচ হলো। টিচ না, টিচ না, চিট। মিউজিক একবার যখন পেয়েছি বাগে করে দেব পিচকিরি দাইকিরি দাইকিরি দাইকিরি। এবার কি করি? এটা একটু ওনাকে সোজা ধরি, পেছনে নিয়ে গিয়ে দাঁড় করাই। মিউজিক তোমার কাছে। কেন আমি পারি না গান? পিচকিরি 1, পিচকিরি 2, পিচকিরি 3, পিচকিরি 4, পিচকিরি 5। একটু আস্তে কোন 5.5 না দেখে মনে হচ্ছে 10 একেবারেই বলে দিই। পিচকিরি 10। হ্যাঁ এদিকে চলে এসো মা। শিলাদার একটা গান শুধুমাত্র তোমার জন্য। ওকে শিলাদা প্লিজ।
रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे मजा आ गया ओ रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे किने मारी पिचकारी तोरी भीगी अंगिया किने मारी पिचकारी तोरी भीगी अंगिया रंग रसिया रंग रसिया रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे ओ रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे ओ रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे सोने की थाली पे सोने की थाली पे सोने की थाली पे जो ना परोसा सोने की थाली पे सोने की थाली पे जो ना परोसा खाए गोरी का यार पलम तम का गवाया खाए गोरी का यार पलम तर से रंग बरसे और रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे और रंग बरसे भीगे रंग बरसे এবারের যে রাউন্ড সেটা আপনারা জানেন যে জবাব চাই জবাব দাও। এনারা দুজনেই নিজ নিজ ক্ষেত্রে কনসিস্টেন্টলি কনফিডেন্টলি পারফর্ম করে আজকে একটা সাকসেসফুল জায়গায় আছেন। কাজেই এনারা এই যে জীবনের এতদিনের যাত্রাটা সম্বন্ধে আমরা কিছু কিছু জিনিস জানতে চাইব। যিনি যত খুলে উত্তর দেবেন আমরা তত খুলে পুরস্কার দেব। আপনারা একটু করে চেপে উত্তর দেবেন, আমরা একটু করে তুলে নেবো ভাবছি। শুরু করছি অঞ্জনাকে দিয়ে। বাবা হ্যাঁ বলো। ছোটবেলায় খুব শান্ত ছিল, ওর হাতে এখানে একটা ওই কি বলে শান্তির জলের ছিটে আছে অনেকটা এতটা। তো এই যে শান্তির প্রতীকটা কিভাবে এসেছিল হাতে? আমাদের না জয়েন্ট ফ্যামিলি ছিল, আমরা বোধহয় 24-25 জন ভাই বোন ছিলাম, আর 19টা দাদা ছিল। 19? হ্যাঁ 19 জন দাদা ছিল। 24 জন? ওই মানে মামাতো জারতো পিস্ততো সব মিলিয়ে। এলাকাটা কোথায়? হাওড়া বিরাডিঙি জায়গাটার নাম। ওই কোনা এক্সপ্রেস হয়ে দিয়ে গেলে ওই কোনার একটু আগে। তো আমি আর আমার জারতো ভাই আমার থেকে 1.5 বছরের ছোট, আমরা দুজন সব থেকে ছোট ছিলাম। একটা জামরুল গাছে প্রচুর জামরুল হতো, আর কে কত তাড়াতাড়ি ওপরে উঠবো সেইটা আমাদের কম্পিটিশন হতো আমার আর ভাই মিলে। তো প্রতিবারই আমি আগে উঠে যেতাম। একবারও এমন রেগে গেল, আমি একদম মগ ডালে হাওয়া দিচ্ছে আর আমি পুরো এরকম দুলছি ডাল চেপে ধরে। ও কী করলো, ওই ডালটাকে নিয়ে কিংবা একটা লাভ দিয়ে ডালটাকে ভেঙে দিল। ওই মগ ডাল থেকে পড়লাম নিচে। আচ্ছা, যে যে চরিত্রে ওনাকে দেখা যায় আপনারা দর্শক কেউ মেলাতে পারবে না, ওনাকে দেখেন, মেলাতে পারছেন ব্যাপারটা? মেলানো যাবে না, মেলানো যাচ্ছে না। শিলাদা, ছোটবেলায় বাবার হাতে প্রচুর মার খেয়েছো, কি কি কারণ? আমি মার খেয়েছি একমাত্র পড়ার জন্য, পড়াশোনার জন্য ছাড়া কোনোদিন কোনোভাবে মার খাইনি। পড়াশোনা করার জন্য না পড়াশোনা করতে বাধ্য হচ্ছি? না করার জন্য। না করার জন্য। আমি লাস্ট মার যেটা খেয়েছি, সেই মারটা খেয়েছি আমি মাধ্যমিক পরীক্ষার মানে টেস্টের পর, ইনফ্যাক্ট যখন রেজাল্টটা বেরোলো। ও রেজাল্টের পর? হ্যাঁ অবভিয়াসলি। বাবা যখন টেস্টের রেজাল্টটা দিল তখন বলল ছেলেকে একবার চেক করতে হবে। তখন চেক করতে আমাকে দুটো প্রশ্ন করেছিল বাবা। এই দুটো প্রশ্নর একটা ছিল বক্সারের যুদ্ধ কত সালে,
এবং আমি বুঝতে পারলাম ব্ল্যাঙ্ক, আমার সমস্ত শরীর কিরকম আস্তে আস্তে নাম হচ্ছে। সে তো বাবা অনেক দিন আগে হয়েছে, আমি তো তখন ছিলাম না, কি করে বলবো? বলতে পারলে খুব ভালো হতো। আমি এটা ক্যালকুলেট করলাম যে 1857 সিপাহী বিদ্রোহ, 1757 পলাশির যুদ্ধ, এই দুটো মনে ছিল সাল। এর মাঝে কোনো একটা সাল হবে, 100 বছরের একটা গেস মারলাম। এবং তারপরে বাবার মুখ দেখে বুঝতে পারলাম, আমার হাড় হিম হয়ে গেল। সেকেন্ড কোয়েশ্চেনটা যেটা করেছিল সেটা হচ্ছে, কে বলেছিল যে মাথা কেটে দেবো কিন্তু বেনি কাটবো না? এবার আমি তখন বললাম বেনি কাদের আছে, আমি রঞ্জিত সিং বললাম। এবং এই যে রঞ্জিত সিং বললাম, ব্যাটটা তুললেন বাবা ডা ডা। অঞ্জনা, বউ হিসেবে নিজেকে 10-এ কত দেবে? 10। 10-এ 10? একটু শুনি, এক্সপ্লেন করো কেন? আমি ভীষণ দায়িত্বপরায়ণ, আমি ভীষণ সমস্ত কাজ একা হাতে করি, কারোর হেল্পের প্রয়োজন হয় না, এবং কারোর কোনো জিনিসে কোনো মানে ত্রুটি কেউ বলতে পারবে না। হ্যাঁ, ঘরের কাজ, বাড়ির কাজ সব, মানে বাজার করা, মাসের বাজার করা, মাছ কেনা, সবজি কেনা, সমস্ত কিছু যেরকম করি, ইলেকট্রিক বিল দেওয়া, বাড়ির সমস্ত কাজ, রান্না করা, সব করি। বর কিছু করেনি না? বরকে আসলে অনেক দূরে অফিসে যেতে হয়, তো ওটাতে করে খুব ক্লান্ত থাকে বলে আমার এয়ারপোর্টে আছে, এভিয়েশনে, সিভিল এভিয়েশন। কি নাম? সুমন্ত্র বসু। 10-এ 10। তবে হ্যাঁ, এরকম বুক বাজিয়ে কেউ আজ অব্দি নিজেকে 10-এ 10 দেয়নি। হ্যাঁ, এটা দেয়নি। আমি খুব মন দিয়ে সংসার কনফিডেন্ট, ভীষণ কনফিডেন্ট এবং খুব কনসিস্টেন্ট, সেই কারণেই এত সাকসেসফুল। আচ্ছা, তুমি তো ফিলোজফার, হ্যাঁ, বড় ফিলোজফার, গানে অনেক রকমের ফিলোজফি বেরোয়, হ্যাঁ, তো ফিলোজফিতে ফেল করেছিল, এটা নিয়ে কি বলবে? আমি দুটো ইন্টারভিউ দিয়েছিলাম তখন চাকরিতে জয়েন করবো বলে, দুটোতেই পেয়েছিলাম। এটা বেছেছিলাম যেটা আমি ফাইনালি করেছিলাম। তো তাতে ওরা যে ট্রেনিং পিরিয়ডটা শুরু করবে, সেই পিরিয়ডটা বলছে আমার ফিলসফিতে ব্যাক পরীক্ষাটা যে মানে দেবো যেদিনকে, তার আগের থেকে জয়েন করতে বলছিল। তো আমি বললাম যে আমাকে তো পরীক্ষা দিতে হবে। তো আমাকে যিনি ছিলেন তিনি বললেন, চাকরি পাচ্ছেন আপনি শিলাজিৎ, আপনি আমার পড়াশোনা কি ভাবছেন? আমি ওনাকে বললাম যে দেখুন, আপনি বুঝতে পারছেন না, শিলাজিতের মতো বড় ফিলোসফার ফিলোসফিতে ব্যাক পেয়ে থাকাটা ঠিক না। হো করে হাসলেন উনি, এবং হাসার পরে তারপরে আমাকে পছন্দ হচ্ছিল বিভিন্ন কারণে, বিভিন্ন এটা থেকে, অ্যান্ড ওরা অ্যালাউ করেছিল আমাকে। আমি ট্রেনিং পিরিয়ডে জয়েন করেছিলাম, পরের থেকে আমার চাকরিটাও করেছিলাম। বর হিসেবে নিজেকে 10-এ কত দেবে? আমি আর কি আছে এখানে? নম্বর পাবো বলে আমি কোনো নম্বর পাবো না। কোনো নম্বর পাবে না, নিজেও দিতে পারছে না। পারছি না, সরি। মানে এতটা লজ্জা পেতে আমি কোনোদিন দেখিনি শিলাজিৎ। এরকম প্রশ্ন আমাকে কোনোদিন করে। I really don't know, মানে মাগো নেগেটিভ মার্কিং থাকে। অসাধারণ, অসাধারণ উত্তর, মানে 1 in a million উত্তর এটা। মাগো, মা হিসেবে নিজেকে 10-এ কত দেবে? 9.5। হাফ? হাফ ছেড়ে দিলাম ছেলের ওপরে, কারণ আমার ভুল ত্রুটি নিশ্চয়ই কিছু থাকে, সেটা বুঝতে পারি না। ছেলে বয়স কত? 16+। 16+। হয়তো 10ও, কিন্তু ওটা একটু হাফ ছেড়ে রাখলাম। হাফ ছেড়ে রাখলাম, ইমপ্রুভ করার জায়গা রেখেছি। বাবা কি অনেস্ট, বাপ রে বাপ। বাবা হিসেবে 10-এ নিজেকে কত দেবে? এটাও নেগেটিভ? না, নেগেটিভ না। বাবা হিসেবে 4 থেকে 5 দিতে পারবো। তোমার ছেলে তো ভালো গান গায়, অভিনয় করে, বড় হয়ে কি হিসেবে তোমার দেখতে ইচ্ছে করবে ওকে, গায়ক হিসেবে না অভিনেতা হিসেবে?
তো বোধ হয় ফিল্ম মেকিংটাতে ওটাই ওর ভালোবাসার জায়গা। বিকজ সত্যিও ভালো গান গাইতে পারে, কিন্তু গানে ও সময় অতটা দেয় না। ও গিটার ভালো বাজাতে পারে, ততটা সময় দেয় না। ড্রামসটা ওর প্যাশন, কিন্তু আমার মনে হচ্ছে ও ওই ফিল্ম করবে বা কিছু করবে। অঞ্জনা, তুমি তোমার ছেলেকে বড় হয়ে কি হিসেবে দেখতে চাও? ভালো পড়াশোনা করুক, ভালো একটা চাকরি পাক, আমার ইন্ডাস্ট্রিতেও আসুক, এটা আমি একদম চাই। তোর জীবনটা অসুন্দর কোথায়? আমার কথা বলছি না, আমি ওর কথা বলছি। তুই ভাব না, যদি জীবনের কথাই বলিস, তুই যে জীবনটা লিড করছিস তাহলে তুই ওই জীবনটা ওটার সঙ্গে সঙ্গে প্যারালালি ইউ আর ভেরি গুড হোম মেকার, দ্যাট ইজ হোয়াট ইউ সেড। অ্যান্ড তার সাথে সাথে তুই ছেলের ক্ষেত্রেও হাফ পয়েন্ট কম নিয়েছিস, ঠিক আছে ফাইন, বাট ও যদি মনে না করতো যে আমার ছেলেটাকে, আমার বরটাকে আমি তাদের সমস্ত দিকে খুঁটিনাটি নজর রাখবো, ওটাকে করতো? ও করতো না। তাহলে ফাইনালি শি ইজ ভেরি স্যাটিসফাইড। বরকে খুশি করে 10-10-এ 10। এত স্যাটিসফাইড ছিল, ট্রেনের বাথরুমে 45 মিনিট বসেছিল। বলো, জিজ্ঞেস করো। কি করব? কেন? তখন আমি একটা সিরিয়াল করতাম, আর আমি 3 দিনের ছুটি নিয়ে পাটনা গেছি। আমি যেদিন গেছি তার পরদিন বলছে আমাকে যে তুই কালকেই চলে আয়, কাল সকালবেলায় তোর সিট রাখতে হয়েছে, নাহলে নাকি নন টেলিকাস্ট। বললাম 3টে দিনের মাত্র ছুটি নিয়েছি, না ছাড়বো না, আসতেই হবে, না আসতেই হবে। তখন আর কি করবো, আমার 3 দিন পরে টিকিট কেটে নিয়ে গিয়েছিলাম, আমার বরকে দিয়ে দিলাম যেটা তুমি করিয়ে দিও, ক্যান্সেল করিয়ে দিও। আমি একটা রেগুলার একটা লোকাল টিকিট কেটে রাত্রিবেলা উঠে পড়লাম ট্রেনে। এবার বলছি ভাই সাহেব থোড়া पैर के पीछे नीचे बैठ जाए, बहन जी थोड़ा सा बैठने दीजिए, করে করে সারা রাত ওরম করে করে বসে বসে আসছি। একটা সময় দেখি 2জন টিটি ঢুকছেন, এবার আমার তো হাতে টিকিট নেই। তখন কী করবো, ছুটে গিয়ে ওয়াশরুমে লক করে বসে আছে। সে তারা দেখি আর যাই না, 45 মিনিটস আমি ওইখানে ওয়াশরুমে বন্ধ অবস্থায় রয়েছে, ওরাও যাচ্ছে না, আমিও বেরোতে পারছি না। শিলাদার কাছে আসি। তুমি তো কনসিস্টেন্টলি অনেক স্টেজ শো করেছো, তো এই স্টেজ শোগুলোতে অনেক সময় হয় কি, প্রশংসা যখন করে একদম প্রাণ খুলে করে, আবার অনেক সময় উদ্ভট কিছু রিয়াকশন পাওয়া যায়। বিভৎস উদ্ভটগুলো একটু বলো। একটা আমার খুব স্ট্রাইকিংলি মনে আছে, কাকদ্বীপে শো করতে গেছি, এবং এই শোটা পাবলিসিটি হয়েছিল কেকে নাইট বলে। কেকে মানে হচ্ছে কিরণ কুমার, মানে ভিলেন। তখন ওর খুব ছিল 94-95 এরকম সময়। গান গাইতে গেছি, হ্যাঁ, তখন ফার্স্ট অ্যালবাম, একটা অ্যালবাম বেরিয়েছে, প্রচুর মানুষ, প্রচুর, মানে টিকিট সেল করা হয়েছে। আমার ব্যান্ডকে জিজ্ঞেস করলাম কী গান গাও বলো তো প্রথমে, মধুদা বললো ঘুম পেয়েছে বাড়িয়া। তা বললাম ঘুম পেয়েছে বাড়িয়া গায়ে, বলে হ্যাঁ। তো সেকেন্ড গান বললো ঘুম পেয়েছে বাড়িয়া। বলছে আমার মনে হচ্ছে এই গান ছাড়া অন্য কেউ লোকে জানে বলে মনে হচ্ছে না, বুঝলি তো, দেখে মনে হচ্ছে। এনিওয়ে আমি গান গাইতে গেলাম, আমি প্রথম গানটা ঘুম পেয়েছে বাড়িয়া গাইলাম। আমি ঘুম পেয়েছে বাড়িয়া গানটা গাইলাম, আমার সঙ্গে ব্যান্ড মঞ্চে দাঁড়িয়ে আছে, প্রচুর লোক। আমি গানটা গাইলাম, গায়ে শেষ করে আমার পরের গান বলে একটা চিৎকার হলো সামনে থেকে। আমি তখন করে অবাক হয়ে তাকিয়ে আছি, হাত তুলে একটি লোক, তার সঙ্গে সঙ্গে আরও ইনফেকশন হতে শুরু করলো, 15, 20, 25, 30 করতে করতে গোটা তাঁবুটা, হ্যাঁ, এবং বলছে এসব গান চলবে না, শুনবো না, কে কে কোথায়। হাজার হাজার লোক, কিছু না হলে 5000 লোক তো হবে। অন্ধকার অডিয়েন্সের মধ্যে থেকে সব টর্চ না এরম করে ঘোরাচ্ছে, করে চিৎকার করছে, সাইকেডেলিক পুরো। আমার ভাবলে মানে আমার কাঁটা হচ্ছে, আমি কি করে এটাকে হ্যান্ডেল করব। এবং সামনে যে দাঁড়িয়ে লোকটা, যে পুরোদানি একদম দাঁড়িয়ে পুরো ক্যাপ্টেন হয়ে ঝামেলাটা করছিল, আমি তাকে হ্যান্ডেল করলাম। কি করে করলে? আমি তখন মানে প্রথমত তো আমি বুঝতে পারছি না কি করবো। তোমার মাইক্রোফোনটা নিয়ে আমি ওপর চিৎকার হচ্ছে, এরকম এ করছে, আমি হঠাৎ প্রচন্ড চিৎকার করে উঠলাম মাইক্রোফোনের মধ্যে, চিৎকার করে উঠলাম। ওই লোকটাকে না, অন্য একটা লোককে। হ্যাঁ, একটুখানি শান্ত হয়েছে, তখন ওই লোকটার দিকে তাকিয়ে বললাম আপনি এত কথা বলছেন কেন, উনি বলছেন না, উনিকে বলতে দিন। প্রচুর গালাগাল খেয়েছি তার। এবার সাডেনলি দ্যাট ক্যাপ্টেন ও বাকিদেরকে না, বস 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 বস, আসা কথা বলে যা, সবাইকে না আপনি কথা বলছেন, আপনি কথা বলুন, ওরা কেন আমাকে ডিস্টার্ব করছে, হ্যাঁ বলো কি বলবে। আই স্টার্টেড ওদের সাথে একটা ইন্টারাকশন স্টার্ট করলাম, অ্যান্ড দেন আমাকে 3টে গান গাইতে দিয়েছিল আরও, এবং আমি উল্টো দিকে তখন পল্লবী
সবে হিরোইন হিসেবে ডেবিউ করেছে। আমি দূর থেকে এরকম শো করতে করতে দেখলাম পল্লবী আসছে, আমি শেষ গান পল্লবী আপনাদের সামনে পল্লবী এসে গেছে বলে আমি স্টেজ মানে পালিয়েছিলাম স্টেজ ছেড়ে। একটা অনলাইন নিউজে দেখা গেছে তুমি সোশ্যাল মিডিয়াতে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য 500 টাকা করে টাকা নাও। এত কনফিডেন্টলি এটা কি করে করো? আমি তো একটু কমিউনিকেট করতে ভালোবাসি, একটু ইন্টারাক্ট করি লোকেদের সঙ্গে। এবার আমি একটা মানুষকে যদি দেখি যে সে আমার গানে ততটা ইন্টারেস্টেড নয়, আমার অভিনয়ে অতটা ইন্টারেস্টেড নয়, আমার সঙ্গে অতটা জানেও না, কিন্তু আমার সাথে আমাকে চেনেও না, আমার পাড়ার লোক নয়, কিন্তু সে আমার সঙ্গে একটা বন্ধুত্ব করতে চাইছে, একটা ভার্চুয়াল মিডিয়াতে বন্ধুত্বটা করতে চাইছে, সেটাই তার কাছে একমাত্র চাহিদা। তার অর্থ আমাকে নিজে যদি বেঁচে থাকতে আমাকে তো বেচতে হবে নিজেকে। আমি তো বলি যে তাইরে নাইরে নাইরে আমি শরীর বেঁচে খাই, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যে বেঁচে খেতে হবে তো আমাকে, তো আমি গানের জন্য পয়সা দেবে না, আমার অভিনয়ের জন্য পয়সা দেবে না। তো বন্ধুত্বটাই যখন দেখছি পুরো একদম ফাটিয়ে চলছে, এটা করলেই হয়, দাদা করে দিন বলছে, তো মাল্লু নেব। অঞ্জনার কাছে একটা প্রশ্ন, নিজের অভিনয় জীবনে সাকসেসফুল হলে 2008 সালে অমল পালেকারের পরিচালনায় হিন্দিতে অভিনয় করলে সিরিয়াল। তারপর পরের বছরে ওনারই ছবি দুমকাটা হলো, তারপরে সরোজ খানের কোরিওগ্রাফিতে নাচ ছিল আমার। তারপর মুম্বাইতে কাজ না করে কলকাতায় কেন? অ্যাকচুয়ালি আমি পাটনা থেকে যে উঠে এসছিলাম এখানে একটা ভীষণ আনসার্টেনিটির মধ্যে, নতুন করে একদম একটা জমি বানিয়ে নিজেকে এখানে মানে বসতে হয়েছিল। তারপরে আবার এটা ছেড়ে ওখানে ছিটকে গিয়ে ওই আর একটা আনসার্টেনিটি প্রথম কথা চাইনি। দ্বিতীয় কথা যে ওই সময় যখন আমি পাটনা থেকে এসেছিলাম তখন ছেলে অনেকটা ছোট ছিল, আমার ওই এক্সপেরিমেন্টটা করার সময় ছিল। যখন আমি এইটা করলাম তখন ওর বয়স 9-10 ওরকম। সেই সময়টা ভীষণ ডেঞ্জারাস হতো যদি আমি ওকে ছেড়ে যেতাম। বয়সটাই খুব ডেঞ্জারাস বয়স, সেটা আমি অ্যাফোর্ড করতে পারবো না। আমার কাজের জন্য আমার ছেলে বয়ে গেল, ওটা মানে একদমই আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে আর কি। তাহলে তো সেই জায়গা থেকে আমার কম কাজ করা, ওটা ভাবনায় রয়েছে, কখনো যদি সেই সুযোগটা মানে সম্ভব হয় তাহলে সেটা নিশ্চয়ই করব। কিন্তু সেই সময় আমাকে সবাই বলেছিল যে কেন তুমি যাচ্ছ না, এবং ওখান থেকে আমি বম্বে থেকে অনেক অফার পেয়েছিলাম, মানে এরকম একটা রেমুনারেশন তোমাকে দেওয়া হবে, তুমি এখানে এসো, তুমি যেদিন আসবে 1 মাসের মধ্যে তোমাকে দিয়ে শো শুরু করব। কিন্তু আমি ওটা তখন নিতে পারিনি, কিন্তু আমি এখানে কাজ করে হ্যাপি। হ্যাঁ, ভেরি গুড, একদম। ঝিনটি বৃষ্টি হতে পারতিস, এত বছর ধরে আমরা শুনে আসছি, এ ঝিনটি কি ফিক্সড না চেঞ্জিং? ঝিমটি প্রেমের আর একটা নাম। প্রেমের একটা নাম, তাহলে চেঞ্জিং আমি বলে দিচ্ছি। আই নো হিম ভেরি ওয়েল। দেখো গুরু, আমি একটা কথা বলি, মৌকা পেলে সুযোগ পেলে সবাই করে গুরু। কেউ না বলে হাততালি। ঝিমটি তুই বৃষ্টি হতে পারতিস, ঝরে পড়তিস, টিপ টাপ গায়ে মারতাম। অঞ্জনার গায়ে চলে আসি। খরাসদা, রুদ্র, কাঞ্চন, মানুষ হিসেবে 10-এ কাকে কত নম্বর দেবে? কাঞ্চন 8। 7 খরাজদা। 7 খরাজদা। আর রুদ্র দেবেই না মনে হচ্ছে নাম্বার, এমন ব্যাপার দেবে না, একটু 6টায়। অঞ্জন দত্ত, নচিকেতা, কবির সুমন, 10-এ কত দেবে? কি হিসেবে? গায়ক হিসেবে। গায়ক হিসেবে নচিকেতা সব থেকে বেশি নম্বর পাবে। 10-এ 10? এখন 10-এ 10 দেবো না, তো আগে হলে দিতে, আগে তো 100% দিতাম। আগে হলে 100%, এখন 10-এ 10 দিতাম। এখন একটুখানি ও একটু বয়স হয়েছে, যার ফলে একটু যা সিঙ্গিং স্কিল ছিল, সেই স্কিলটা যে অসাধারণ একটা ছিল, ম্যাজিক ছিল, সেই ম্যাজিকটা মাঝে মাঝে আমার মিসিং মনে হয়। কিন্তু সেটাতেও ও হাতি কত আর রোগা হবে। মসজিদে গান ধরেছে মুর্শিদে,
বাকি দুজন কে কোথায়? আর বাকি দুজনের মধ্যে অঞ্জনদা সেকেন্ডে থাকবে। অঞ্জনদা ইজ ভেরি ইন্টারেস্টিং, সেটা তোকে আর কি বলবো। অঞ্জনদা ইজ অঞ্জনদা, নেভার প্রেডিক্টেবল। নেভার প্রেডিক্টেবল একদম। এদের মধ্যে সব থেকে বেশি আমার অ্যাকচুয়ালি যদি সম্পর্ক হয়ে থাকে তাহলে সেটা নচির সাথে। নচি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। নচি আমাকে মানে ভদ্র ভাষায় বলতে গেলে আমাকে বোকা বলে, তোর বুদ্ধি নেই, তোর বুদ্ধি থাকলে তুই অনেক কিছু করতে পারতি, এটা আমাকে বলে খুব। আমরা একে যখন অপরের ক্ষেত্রে কোনো সময় কোনো জায়গায় প্রেসে বিবৃতি দিয়েছি, আমরা পরবর্তীকালে সেটা নিয়ে ভীষণ মজা করতে পেরেছি। রাত্রিবেলা আমি ফোন করেছি নচিকে, নচি আমাকে ফোন করেছি, আমিও সুযোগ পাবো, দাঁড়া একদিন। যদি মানুষ হিসেবে যদি আমাকে কারুকে বলতেই হয়, আমি আমার সাথে কোনো দিন আজ পর্যন্ত 5 মিনিটও বসে আমি সুবনবাবুর সঙ্গে কথা বলার মৌকা পাইনি, সুযোগ পাইনি, আমার সেই সৌভাগ্য হয়নি। আমি অনেক ক্ষেত্রে জেনেছি উনি নাকি আমাকে চেনেন না, জানেন না, সেগুলোও শুনেছি বিভিন্ন এতে মাধ্যমে। বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো। আমি ওনাকে খুব ভালো করে চিনি এবং আমার গান শোনার মধ্যে ওনার গান আছে। তো আমাদের কোনোদিন আজ পর্যন্ত সেই পরিচয়টাই হয়নি, সেই দুটো বাক্য বিনিময় হয়নি যাতে উনি মানুষ মানে হিসেবে কীরকম, এটা আমার পক্ষে বলা সম্ভবই নয়। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। অনেক কথা বোঝা গেল, সব কথা মুখে নাই বা বলা হলো। দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। অঞ্জনার কাছে চলে আসি, এবার একটু হালকা ফুলকা করে নিচ্ছি, আমি একটু চেঞ্জ করছি, প্রফেশন চেঞ্জ করে দিচ্ছি। অঞ্জনা এখন থেকে টিপিক্যাল পেজ 3 রিপোর্টার, ওকে? ক্যারেক্টারে ঢোকো। সৃজিত মুখার্জিকে কি প্রশ্ন করবে? যতবার সৃজিতদার সঙ্গে দেখা হয়েছে ততবারই সৃজিতদা খুব অ্যাপ্রিসিয়েট করেছেন আমার কাজের, নানান কাজের, যে ভীষণ ভালো লাগে তোমার কাজ, আমি তোমাকে নিয়ে আমি কাজ করবই, এটা সবসময় বলেন। কবে করবেন এটা জিজ্ঞেস করবো তাহলে। রচনা ব্যানার্জিকে কি প্রশ্ন করবে? না, রচনা দিশা আমার খুব এই দেখো, আমি ওকে দিদি বলি, হ্যাঁ এটাই জিজ্ঞেস করতে পারি। আমি রচনা দি বলি, আর রচনা দি আমাকে অঞ্জনা বলে। আমি দিদি নাম্বার 1-এ এসেছিলাম, তখন হঠাৎ করে রচনা দি আমাকে অঞ্জনা দি বলা শুরু করলো, কেন জানি না। সেটা ওকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল না, এমনি এমনি বলেছে জানি, কিন্তু ওর সঙ্গে 3 দিন আগে দেখা হলো, তখন কিন্তু আমার দিদি বললো না। ওটা তো দিদি নাম্বার 1 এর ব্র্যান্ডিং। দিদি নাম্বার 1 এর সবাই দিদি। না না, তার আগে আমি গেছি, আমাকে বলেনি। অথবা ধরে ফেলেছে বয়সটা। শ্রীলেখা মিত্রকে কি প্রশ্ন করবে? কেন এটা কেন? ইন্ডাস্ট্রি আমার একদম বন্ধু নেই, কিন্তু কেউ বলতে পারবে না কারোর সঙ্গে আমার কোনোদিন কোনো সমস্যা হয়েছে, কোনো ঝগড়া হয়েছে, কাউকে কোনোভাবে আমি অপমান করেছি, কেউ বলতে পারবে না। কিন্তু হঠাৎ করে তুই শ্রীলেখার নামটা শুনে এরকম করে উঠলি। তার কারণ আমি নানান জায়গা থেকে শুনেছি যে শ্রীলেখাদির আমার ওপর ভীষণ অসন্তোষ, আমার ওপর ভীষণ রাগ, উনি দেখছেন এপিসোডটা এমনও হতে পারে। তো আমি জানি না সেটা কেন ওনার আমার উপর এত রাগ। তো এইটা আমার একটা প্রশ্ন যে তুই দিদি বলে ডাকিস বলে রেগে গেছে, সেটা ওকে আমি ওর সিনিয়রিটির সম্মান করি, সেটা যদি না বুঝতে পারে তাহলে আমি কি করব? কেন এটা বাচ্চা মেয়ে বলে এত রাগ দিছি লেখা চুচু। এবার একজনের কাছে একদম প্রশ্ন ছেড়ে দিচ্ছি, আমি কোনো অপশনই দিচ্ছি না, সাদা খাতা, যে কোনো 3 জনকে বাঁচো, 3টে প্রশ্ন করো। এটাও তো তুই খুব চাপ দিয়ে দিলি, এটা আমাকেই বাঁচতে দিলি আমাকে। ঠিক আছে, ধরো মিঠুন দা, সবাই জানতে চাইবে যে মিঠুন দাকে কে কি প্রশ্ন করতে চাইছে। তোমার হলিউড ডেবিউটা কবে হচ্ছে? হলিউড ডেবিউ? ইয়েস অফকোর্স। আমি খুব এক্সপেক্ট করেছিলাম, মানে অনেককেই দেখি, অনেক চরিত্রকে অনেকেই ব্যবহার করে, অনেক মানুষকে। তা আমার মনে হয়েছিল যে মিঠুন চক্রবর্তীকে নিশ্চয়ই বিদেশি ছবিতে মানে ওরকম একটা পার্সোনালিটিকে দেখতে পাবো। আচ্ছা, এ তো গেল মিঠুন দা।
বাকি দুজন? মুনমুন সেনকে একটা প্রশ্ন করবো। কি প্রশ্ন করবে? কেন আপনি আমার থেকে বড় হলেন? অসাধারণ। আরেকজন বাকি রইলো। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা কথা বলার আছে। ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আমি প্রশ্ন করছি না, কিন্তু সাধারণ নাগরিক হিসেবে আমি খালি ওনার চোখে পড়িয়ে দিতে চাই যে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজির যে মূর্তিটা, এই মূর্তিটা তো একটা আমাদের ঐতিহ্যময় একটা স্কাল্পচার, এবং সেই মূর্তিটার ইলেকট্রিক্যাল পোল এবং কেবলস দিয়ে এমনভাবে ঘিরে ধরা আছে, এটা অত্যন্ত একটা দৃশ্য হচ্ছে। তো আমি মৌকাটা পেলাম বলে বললাম আমি এটা দেখতে চাই না। বিশেষ করে আর বলা কারণ একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি যে কলকাতাকে রাত্রিবেলা এত সুন্দর দেখতে লাগছে এখন, দিনের বেলাতেও লাগে, এবং কিছু কিছু জায়গা আছে রাস্তাঘাট তো বটেই, আলোকে দিয়ে এরকম যে একটা অদ্ভুত সাইকেডেলিক একটা ট্রিপ হতে পারে। হ্যাঁ, এইসব এটা তো আমার মনে হয় উনি ভীষণ সৌন্দর্য সচেতন, এবং সেক্ষেত্রেই শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ের যে সৌন্দর্যটা ওখানে রয়েছে সেটা উনি একবার একটা খালি মানে জানলেই জাস্ট ব্যাপারটা হয়। এটা ভেরি সিম্পল একটা সলিউশন। নেতাজির মূর্তিটা একটু দেখতে পাওয়া যাচ্ছে না। এই প্রসঙ্গেই আসছি, আমাদের কানাঘুষো মনে হয়েছিল শুনে টুনে রাজনীতিতে আসছো, কোন দলে যেতে চাও? আমি এটার উত্তর দেবো না। ঠিক আছে, যদি উত্তর না দিতে চাও, তোমার জন্য রয়েছে জিলেট গার্ডের তরফ থেকে একটি লাইফ লাইন। আচ্ছা, একবারই মাত্র ব্যবহার করতে পারবে। এটা হাতে নিয়ে বসো, তবে প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। আমার এই প্রশ্নের নয়, দর্শকদের মধ্যে থেকে যে কোনো একজন প্রশ্ন করবেন, তোমায় সেই উত্তরটা কিন্তু দিতে হবে, এটা অ্যাভয়েড করা যাবে না। কে প্রশ্ন করবেন? আপনার নাম আর কোত্থেকে আসছেন? নাম রাজা, গড়িয়া থেকে এসেছি। কি প্রশ্ন? দাদা, তোমার একটা গান আছে, তোদের ঘুম পেয়েছে বাড়ি যা, তো গানটা যখন লিখেছিলে কি ভেবে লিখেছিলে? কলেজ লাইফ এর একটু পরে, তখন আমার লেখা, তখন কলেজ পলিটিক্সের সাথে, কলেজ পলিটিক্সের নেতাদের সাথে আলাপ পরিচয় এবং তাদের কার্যকলাপ এটা সেটা দেখা, এবং অফকোর্স ওই বয়সে চোখ খুলে নেতাদের বক্তব্য শোনা। তাতে দেখছিলাম যে সমস্ত নেতাই মঞ্চে দাঁড়িয়ে অত্যন্ত সুন্দরভাবে সেজে গুজে বলতো যে কালকেই লাল সকাল চলে আসবে। এটা শুনতে শুনতে আমি খালি ভাবতাম যে কালটা কবে হবে, কবে সেই নতুন সূর্যটা উঠবে। এটা একটা বেসিক কি, তুমি এলে উঠবে নাকি তুমি এসে যাওয়ার পরে উঠবে? তো আমি সেটা খুব ধন্দে ছিলাম। তার জন্য আমি বলেছিলাম ঢুলু ঢুলু চোখ দেখি কত লোক দিয়ে তাকিয়াতে ঠেস, বলে আহা বেশ 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 বলে, আর শুধু যায় ঢুলে ঢুলে চোখ লাল 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 সে সকাল আর কবে লাল হবে। হ্যাঁ, এবং জনগণকে খালি ঢপ দিয়ে যাওয়ার বিরুদ্ধে বলেছিলাম যে তোদের ঘুম পেয়েছে বাড়ি যা, তোদের ঘুম পেয়েছে বাড়ি যা, স্বপ্ন দেখ ঘুমের ফাঁকে। রাজা, এই প্রশ্নটা করার জন্য তুমি একটা সেলফি তোলার সুযোগ পাবে একটু পরে। চলো, এবার অনেকক্ষণ ধরে খেললাম, আমরা এবার একটু র্যাপিড ফায়ার খেলবো। কতটা কনফিডেন্টলি কনসিস্টেন্টলি উত্তর দিয়ে তোমরা কতটা সাকসেসফুল হচ্ছ দেখা যাক। প্রথমে অঞ্জনা, কে বেশি কাছের বর না ছেলে? ছেলে। শাড়ি নাকি ওয়েস্টার্ন ড্রেস? শাড়ি। সিরিয়াল নাকি সিনেমা? যে কোনোটা। ফোন উইথ লক অর উইদাউট লক? উইথ লক। রাগী মা নাকি ফ্রেন্ডলি মা? ফ্রেন্ডলি। রাস্তায় দাঁড়িয়ে ফুচকা নাকি গড়িয়াহাটায় শপিং? ফুচকা। খুব তাড়াতাড়ি উত্তর দিয়েছে, ভীষণ তাড়াতাড়ি উত্তর দিয়েছে। শিলারা, মাচায় গান না ছবিতে গান? মাচায়। হাফ প্যান্ট নাকি জিন্স? হাফ প্যান্ট। কচুরি নাকি ডিম পাউরুটি? কচুরি। হ্যাপিলি সিঙ্গেল নাকি বিয়ে করতে চাও? হ্যাপিলি সিঙ্গেল থাকলে খুব ভালো। বাউল না রবীন্দ্রসঙ্গীত? বাউল। বাউল। ঠিক আছে, এই রাউন্ডটা শেষ হলো। এই বিচারটা করার আগে আমরা রাজাকে ডেকে নিচ্ছি, গড়িয়ার রাজা।
এত সুন্দর প্রশ্ন করার জন্য জিলেট গার্ডের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার গড়িয়ার রাজার জন্য। থ্যাংক ইউ, গুড নাইট। এতক্ষণ ধরে এত সুন্দর উত্তর দেওয়ার জন্য জিলেট আপনাদের জানায় স্যালিউট। জিলেট নিয়ে এসছে এমন একটা প্রোডাক্ট যা দিয়ে শেভ করলে সব বাধা দূর হয়ে যায়। তাই তো আপনাদের জন্য এনেছে পারফেক্ট ইঞ্জিনিয়ার টুল জিলেট মার্ক 3, যা দিয়ে স্মুথ শেভ পাবেন খুব সহজেই। চলুন এবার আপনিও হয়ে যান আপগ্রেডেড। আপনাদের দুজনের জন্য রয়েছে জিলেটের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার জিলেট মার্ক 3। আমার ভীষণ কষ্ট করে এই জায়গায় আসা, তো আমার এই কষ্টটার সঙ্গে আমার সাথী ছিল আমার ছেলে। পুরোটা বড্ড কষ্ট করেছে আমার সঙ্গে সঙ্গে, এটা ওর জন্য। বাহ, আমাদের তরফ থেকে কফি মেকার আছে, এটা কে নিতে চাও? কফি আমি পছন্দ করি না। তাহলে আমি নেবো। তাহলে নেবে। এখানে রইলো, আর ওখানে রয়েছে টোস্টার। ব্রেকফাস্টে আমি পাউরুটিটা খুব তাড়াতাড়ি খাওয়ার জন্য ওটাই খুব পছন্দ করি একদম। আমার তরফ থেকে থাকছে গিফট হ্যাম্পার থ্যাংক ইউ দুজনের জন্যই। ফিয়ামা, দিল কো দে লিফট, স্কিন কো দে বাউন্স। क्या बात। বুর্জোয়া দাদা, আয় আয়। বুর্জোয়া দাদা, আপনারা এবং তুমি আসুন এবং এসো। বুর্জোয়া দাদা, অনু উৎসবের কথা দিয়েছিলাম, হ্যাঁ এই দেখ মহানু মহোৎসবের আয়োজন করে ফেলেছি। এই যে প্রতিবেশিনী আর এই যে ইনি, যাকে আমি আমার বলে চিনি। ঠিক আছে, তুই কি করেছিস রে? তুই তা করে হরিণ লুটের বন্দোবস্ত করি, একটা চুমু খাই। চুপ কর। লাভেবলি চ্যালেঞ্জড, মেন্টালি রিটার্ডেড। অনেক হয়েছে ইরোটিক পান, এখন হবে জাস্ট নাচ আর গান। শিলাদা, অঞ্জনাদি, জাস্ট হ্যাভ ফান। আচ্ছা, মিষ্টি মুখ ছাড়া কি কখনো হরিণ লুট হয়? না না। এসে গেছি, এসে গেছি। এই যে, এই তো খাঁটি সোনা মুগের ডালের লাড্ডু, ওরে বাবা, বালুশাই, আর আছে বৌদির বাপের বাড়ি বর্ধমান, এখানকার মিহিদানা আর সীতাভোগ। বর্ধমান। শিলাদা, একটা গান দিয়ে। আরে অতিথিরে খাইতে দে আগে। কি শিলাদা গান গেয়ে নিন, তারপর খেয়ে নেবেন। তার আগে আমরা দেখি মানে এগুলো খাওয়া যায় কি না। পিনারে পলাশের বোন পালাবো পালাবো মন। পিনারে পলাশের বোন পালাবো পালাবো মন। নংটা ইঁদুরে ঢোল কাটে, ও কাটে হে নেংটি ইঁদুরে ঢোল কাটে, ও কাটে হে বতরে পিরিতি ফুল ফুটে, বতরে পিরিতি ফুল ফুটে। আমার বধূ রাত কানা বাড়ির পথে আনা গোনা, আমার বধূ রাত কানা বাড়ির পথে আনা গোনা। ভিনসারে উঠে ধান কুটে, ও কুটে হে ভিনসারে উঠে ধান কুটে, ও কুটে হে বতরে পিরিতি ফুল ফুটে, বতরে পিরিতি ফুল ফুটে। নদী যদি মদ হতো, মাতালে পেট ভরে খাইত রে। নদী যদি মদ হতো, মাতালে পেট ভরে খাইত রে। আরে চাইক না হতো বালি, কি করলি মা কালী? আরে চাইক না হতো বালি, কি করলি মা কালী? বড় দাদা গো, বড় দিদি গো, বড় দাদা গো, চামচিকা মাদলি বাজায়। বড় দাদা গো, চামচিকা মাদলি বাজায়। পাটায় পাটায় ইন্দুর চড়ে, চড়ে 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 চড়ে।
পাটায় পাটায় ইন্দুর চরে ইন্দুরে পেডাল খায় হ পাটায় পাটায় ইন্দুর চরে ইন্দুরে পেডাল বড় দাদা গো চামচিকা মাদলি বাজায় বড় দাদা গো চামচিকা মাদলি বাজায় বড় দাদা গো বড় দিদি গো বড় 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 দাদা